আসসালামু আলাইকুম। এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার হেল্পের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিবন্ধনের ভাইটাল কোশ্চেন অ্যানালাইসিস বাংলার পার্ট 1টা করব। চলেন দেখি আজকে কি আছে। নিবন্ধন ভাইটাল কোশ্চেন অ্যানালাইসিস বাংলা পার্ট 1। এখানে গুরুত্বপূর্ণ বাংলার যে প্রশ্নগুলো নিয়ে আমাদের আয়োজন এবং এগুলো আমরা আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাবো। এখানে ভাষার মৌলিক অংশ কয়টি? তো মৌলিক অংশ ভাষার কয়টি? প্রতিটি ভাষার, শুধু বাংলা ভাষা না, প্রতিটি ভাষারই মৌলিক অংশ 4টি। একটা হচ্ছে যে আপনার ধ্বনি বা হচ্ছে সাউন্ড, এরপরে হচ্ছে আপনার শব্দ বা ওয়ার্ড, আর একটা হচ্ছে আপনার বাক্য বা সেন্টেন্স, আর একটা হচ্ছে আপনার অর্থ বা মিনিং। এখন এই যে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, আমাদের পুরো বাংলা ব্যাকরণ কিন্তু এই 4টা বিষয়ের উপরেই লিখিত। যেমন আপনি নত্যসত্ত্ব বিধান, আপনি ধ্বনির বিপর্যয়, ধ্বনির উচ্চারণের স্থান, ধ্বনি নিয়ে যত ব্যাপার, এটা হচ্ছে এই সাউন্ড বা ধ্বনির অংশে থাকবে। শব্দের অংশে থাকবে কারক বিভক্তি, বচন, তারপরে হচ্ছে যে কি বলে যে ধাতু, অনেক কিছু জিনিস, মানে এগুলো হচ্ছে শব্দ। বাক্যের মধ্যে থাকবে বাক্যের বিভিন্ন রকমের সেন্টেন্স স্ট্রাকচার আর বাগধারা, প্রবাদ প্রবচন ইত্যাদি। অর্থ, মিনিং এর মধ্যে এর বাক্যের যে বিভিন্ন গুণ আছে এগুলো। তো এই 4টা অংশ আসলে শুধুমাত্র বাংলা ভাষায় না, পৃথিবীর সব ভাষায় সাধারণত এরকম গ্রামারে 4টা পার্ট আছে। তো এইটা নিয়ে আমাদের ধ্বনিতত্ত্ব আছে, এটা শব্দতত্ত্ব বা এর আর একটা নাম হচ্ছে রূপতত্ত্ব, ঠিক আছে? এটা বাক্যতত্ত্ব আর এটা হচ্ছে অর্থতত্ত্ব। আর এই সেন্টেন্সটা যেটা বাক্য, এটা দেওয়া হয় সিনট্যাক্স বা সিনট্যাক্স, মানে হচ্ছে সেন্টেন্স বিল্ডিং। এটা ইংরেজিতেও কিন্তু আসে। হোয়াট ইজ সিনট্যাক্স? সিনট্যাক্স মানে হচ্ছে সেন্টেন্স বিল্ডিং। তো এই সেন্টেন্স বাক্যের এইটাকে সিনট্যাক্স বলে, এই অংশটাকে, যেটা সেন্টেন্স বিল্ডিং এর কাজ করে ইংরেজিতে, ইংরেজি ল্যাঙ্গুয়েজে। তো এই হচ্ছে ভাষার মৌলিক অংশ আমরা জানলাম। তাহলে অপশনে আছে 4টি, এই 4টি। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? 12তম শিক্ষক নিবন্ধন স্কুল এবং সমপর্যায়ে আসছে। তো স্বতন্ত্র অর্থ প্রকাশ করে মানে কি, যে বাকি 3টা সিমিলার হবে, একটা একটু ডিফারেন্ট হবে। তো বাকি 3টা সিমিলার। তুলসী বনের বাঘ, তুলসী গাছ একটা পবিত্র গাছ, এখানে তুলসী বনে আসলে বাঘ থাকে না, এটার অর্থ আসলে ভণ্ড। বিড়াল তপস্বী, তপস্বী তো একটু সাধক শ্রেণী, বিড়াল আসলে তপস্বী হয় না, এটা ভণ্ড। আর হচ্ছে ভিজা বিড়াল, এটার মানে হচ্ছে আসলে কপটচারী, যে সাধু সেজে থাকা এবং সুযোগ পেলে তার সুবিধা হাসিল করা বা যেই স্বার্থ হাসিল করা। আর বক ধার্মিক হচ্ছে ভণ্ড। বাট অর্থের দিক থেকে 4টাই একটু সিমিলার, কিন্তু এই ভিজা বিড়ালটা কপটচারী এবং একটা সাধু সেজে থাকা, সুযোগের অপেক্ষায় থাকা ক্ষতি করার জন্য। এটা হচ্ছে ভিজা বিড়ালটা এখানে স্বতন্ত্র একটা ভাব প্রকাশ করে, সেক্ষেত্রে এটা কারেক্ট অ্যান্সার। এবং এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্নবার, শুধু একবার না, নিবন্ধনে না, শুধু অন্য চাকরি, প্রাইমারি, বিসিএস, অন্যান্য সকল চাকরিতে আসে। সুতরাং এগুলো খুব সিরিয়াসলি দেখতে হবে। এরপরে আছে বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখন এখানে বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ, সন্ধির কথা চলে আসলেই আমরা জানি যে সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। কিন্তু এর সাথে আরেকটা সন্ধি আছে, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। এখন এই নিপাতনে সিদ্ধ সন্ধি যেটা, সেটাও আবার কিন্তু 3 প্রকার। নিপাতনে সিদ্ধ সন্ধি যেটা, সেটা আবার নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। এইখানে এই বৃহস্পতি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এটা আমি কেমনে বুঝলাম? কারণ হচ্ছে যে আমরা যেভাবে স্টুডেন্টদেরকে পড়াই, সেটা হচ্ছে যে এই নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো কোনো নিয়ম মানে না, নিয়মের বাইরে আর কি।
ব্যাকরণের কোনো নিয়ম মানে না। তো সেক্ষেত্রে আমরা ছন্দের মাধ্যমে পড়াতে হয়, কারণ এটা তো কোনো নিয়ম মানে না। তো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলোর একটা ছন্দ হচ্ছে এরকম: বৃহস্পতিবার, বৃহস্পতিবার একাদশী। আচ্ছা, লিখতে গেলে অনেক বড় হবে, আমি বলি। বৃহস্পতিবার একাদশী পালন করে ষোড়শী কন্যা মনীষা ও পতঞ্জলি ভ্রাতা তস্করের বাড়ি যাওয়ার পথে দুলোকের বনস্পতি ও গোষ্পদকে দেখে পরস্পর আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। এখানে এই যে গোষ্পদ, এই বনস্পতি, আশ্চর্য, পরস্পর, দুর্লোক, এগুলো সব হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যাই হোক, এখানে আমার টপিকস এইটা না, কিন্তু আমি বুঝালাম যে একটা প্রশ্ন শুধু একটা প্রশ্নের সাথেই জড়িত না, একটা প্রশ্ন দিয়ে শত শত প্রশ্ন হয়। তো এখানে এই বনস্পতিটা আমি দেখেই বুঝে ফেলছি যে এই বনস্পতি হচ্ছে সেই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, যেটা হচ্ছে বনযোগপতি, এবং এটা কোনো নিয়ম মানে না। আপনাকে এইভাবেই বন হস চিহ্ন প্লাস বতি, এইভাবেই আপনাকে মনে রাখতে হবে, যার ফলে এই নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এবং এগুলো টেকনিক আমাদের কাছে আছে, এবং আমরা এগুলো ক্লাসে আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে অবশ্যই পড়াই। সুতরাং আপনারাও এই নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো মুখস্থ করে ফেলবেন। এরপরে আমরা দেখি পরের প্রশ্ন কি আজকে বাংলার এই আলোচনায়, যে এর পরের যে প্রশ্নটা দেখেন, এটা হচ্ছে কারক নিয়ে, অধিকরণ, কারকের ব্যাপার স্যাপার। আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ? দেখেন, কারক নিয়ে কিন্তু নিবন্ধনে প্রশ্ন থাকেই, সুতরাং আপনার কারক কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। আপনার কারক বিভক্তি মাস্ট আপনাকে জানতে হবে। তো দেখেন এটা কিভাবে বের করি। আকাশে চাঁদ উঠেছে, তো এখানে আকাশে শব্দটার কথা বলছে, যে আকাশে কোন প্রকারের অধিকরণ। হ্যাঁ, আকাশে চাঁদ উঠেছে, কোথায়? আকাশে। আমরা বুঝতেছি যে একটা জায়গায় আকাশ, সেই আকাশে চাঁদ উঠেছে, মানে অধিকরণ, মাস্ট অধিকরণ। বাট অধিকরণের মধ্যে কতগুলো টাইপ আছে। একটা হচ্ছে ভাবাদিকরণ। দেখেন এখানে আছে ভাবাদিকরণ। ভাবাদিকরণ হচ্ছে যেটা আপনার হচ্ছে যে কান্নায় শোক মন্দীভূত হয়, কান্নায় ভাবাদিকরণ। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এটা ভাবাদিকরণ। এটা মোটামুটি জিরান্ডের মতো আর কি। তো ঐকদেশিক অধিকরণ কি? আচ্ছা, আমি বলি, ভাবাদিকরণ একটা প্রকার, কালাধিকরণ একটা প্রকার, আর একটা হচ্ছে আধারাধিকরণ। আধারাধিকরণ, আধারাধিকরণ। আধারাধিকরণ আবার তিন ধরনের। একটা হচ্ছে ঐকদেশিক, একটা হচ্ছে অভিব্যাপিক, আর একটা হচ্ছে বৈষয়িক। এখন এটা কিভাবে আসলো, এটা না দেখালে আপনি বুঝবেন না, যে আসলে জাস্ট মুখস্থ করে তুমি ব্যাকরণ পালা যায় না, ব্যাকরণের জন্য বুঝতে হবে। সো এটা আপনার ভাবাধিকরণ গেল, ওই যে বললাম জিরান্ডের মতো। কালাধিকরণ মানে সময়ের, যে সকালে প্রভাতে সূর্য ওঠে, কালকে আসিও, গতকালকে তার সাথে দেখা হয়েছিল, মানে জাস্ট সময়টা, কাল মানে সময়। আর আধারাধিকরণ মানে আধার মানে স্থান। এই স্থান আবার কি, যদি একটা জায়গায় হয় ঘটনাটা, যে কোনো একটা জায়গায়, বড় একটা জায়গার একটা জায়গায়, সেটা ঐকদেশিক। আর ওই ঘটনাটা যদি সমগ্র জায়গায় ব্যাপ্ত হয় তাহলে অভিব্যাপিক। আর নির্দিষ্ট বিষয়ের উপরে দক্ষতা হলে তাহলে বৈষয়িক। তাহলে আকাশে চাঁদ উঠেছে, আকাশের সকল জায়গায় চাঁদ উঠেছে না যে কোনো একটা জায়গায় উঠেছে? অবশ্যই যে কোনো একটা জায়গায় উঠেছে, তাহলে এটা হচ্ছে ঐকদেশিক, যে কোনো একটা জায়গায়। এই আধারাধিকরণের মধ্যে, অর্থাৎ একটা স্থানের মধ্যে, কিন্তু স্থানের সমগ্র জায়গাটা না, একটা জায়গায়, তাহলে ঐকদেশিক অধিকরণ। এই জন্য এটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ। কিন্তু অভিভাবক কোনটা? যেমন পুকুরে মাছ আছে, এটা কি? এটা ঐকদেশিক। পুকুরে মাছ আছে, মাছ পুকুরের যে কোনো এক জায়গায় আছে, সারা জায়গায় মাছ নেই। বাট পুকুরে পানি আছে, তাহলে কিন্তু এই পানিটা পুকুরের সব জায়গা জুড়ে আছে, পানি সব জায়গায়, তাহলে এটা অভিব্যাপিক। তো এইভাবে ক্লিয়ার হতে হবে। আর বৈষয়িক হচ্ছে যে ছেলেটা গণিতে ভালো, ইংরেজিতে দুর্বল, তাহলে এই যে গণিতে বা ইংরেজিতে ব্যাপারটা, যে একটা স্ট্রং, একটা এসে উইক, এগুলো হচ্ছে বৈষয়িক। তো আশা করি বোঝা গেছে যে এই হচ্ছে আপনার অধিকরণের যে বিভিন্ন পার্ট, যে কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। তার মধ্যে থেকে আধারাধিকরণ তিন ধরনের: ঐকদেশিক, অভিব্যাপিক এবং আর একটা হচ্ছে বৈষয়িক। তো এইটা হচ্ছে ঐকদেশিক, আকাশের যে কোনো একটা স্থানে চাঁদ উঠেছে, এটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ। কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, জিজ্ঞাসিব জনে জনে
এখানে জনে জনে কোন কারক বিভক্তি, এটাও কারক বিভক্তি নিয়ে, এবং আমরা জনে জনে। তো প্রথমত কারক বিভক্তির একটা বিষয় হচ্ছে যে ক্রিয়াকে জিজ্ঞেস করা যে কি বা কাকে, আর কে বা কারা, কে বা কারা দিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে কর্তৃকারক। তাহলে কে জিজ্ঞাসিব সেটা তো নাই, তাহলে কর্তৃকারক নাই। কারা জিজ্ঞাসিব নাই, কর্তৃকারক নাই। কি বা কাকে, কি জিজ্ঞাসিব সেটা উত্তরটা স্পষ্ট না। কাকে জিজ্ঞাসিব, জনে জনে জিজ্ঞাসিব, তাহলে মিলতেছে, তাহলে এটা হচ্ছে কর্মকারক। আমরা খুব সহজে বলতেছি এটা কর্মকারক, কিন্তু এই কর্মকারক একটা জায়গায় আছে বুঝতে পারি এজন্য, বাট এখানে যদি আরো থাকতো তখন আমার বিভক্তিটা মিলানো লাগতো। তারপর আমরা বিভক্তি কেন মিলাবো, এই জনে এ, এখানে এ আছে, এ বিভক্তি, এখানে এ বিভক্তি, তো 7টা বিভক্তির মধ্যে অন্ত্যেষ্টিয় এবং এ যেখানে আছে সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি, তাহলে এটা কর্মে সপ্তমী। কর্ম তো আগেই বের করলাম। সো কারকও বের করতে জানতে হবে আপনাকে, এবং কর্ম বিভক্তিও বের করতে জানতে হবে, এবং আমাদের আপনি যদি ক্লাসগুলো করেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য অনেক ইজি হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের বাংলা টপিক। আমরা আমাদের এডুকেশনাল অ্যান্ড কেরিয়ার হেল্পের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, এবং আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য আপনারা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের সাবজেক্টিভের নিবন্ধনের জেনারেল এবং সাবজেক্টিভ কোর্স চলছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।